সালাম আলাইকুম। তো আমাদের আজকের টপিক হচ্ছে প্রসেস সিনক্রোনাইজেশন। এটা আমাদের মিড এর আগে লাস্ট টপিক। তো আমরা প্রসেস সিনক্রোনাইজেশন নিয়ে আসলে দেখবো, লিটারালি আমরা আগে যা কিছু করছি সেগুলা থেকে অনেকটা রিলেটেড এই টপিকটা। এই টপিকটা একটু সময় দেওয়া লাগবে। এটা আসলে একটু ইন্টারেস্টিং টপিক। দেখা যাক কতটুকু করা যায়। তো আমরা ফার্স্টে কিছু ব্যাকগ্রাউন্ড দেখবো। সো ফার্স্ট ব্যাকগ্রাউন্ড যেটা আমরা আসলে এটা প্রসেসের ক্লাসে করতেছিলাম, যে কনকারেন্ট প্রসেস একটা হচ্ছে প্যারালাল প্রসেস। তো বেসিক্যালি কনকারেন্সিতে কি হয়, আমার একটা মাত্র সিস্টেমে আমি হচ্ছে যে টাইমটাকে আসলে শেয়ার করি। যে আমি যদি একটা টাইম হিসেবে এটা যদি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে আমার টাইমের একটা সার্টেন পর্যন্ত আমি প্রসেস ওয়ান কে রান করতেছি, দেন হচ্ছে আমি প্রসেস টু কে রান করতেছি এরকম। আর অন দ্য আদার হ্যান্ড প্যারালেলিজমে যদি দেখি যে একটা সেম টাইমেই আমি হচ্ছে দুইটা প্রসেসকে রান করতে পারতেছি। সো নেক্সট যদি যাই আমরা, যে ব্যাকগ্রাউন্ডের আমাদের আবার নতুন কিছু, যে একটা প্রসেস আসলে কি হতে পারে, সে হচ্ছে কনকারেন্টলিও রান করতে পারে আর প্যারালালিও রান করতে পারে, দুইটা যে কোনো একটাতেই রান করতে পারে। যদি আমার মানে কনকারেন্ট প্রসেস হয়, তাহলে শিডিউলারের কাজ কি? শিডিউলার সবসময় কি করে? শিডিউলার হচ্ছে রেপিডলি সুইচ করে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসের মাঝখানে সুইচ করে, কিসের জন্য? কনকারেন্সিটাকে ইন্ট্রোডিউস করার জন্য। আচ্ছা, সো দেন যে এখন শিডিউলার আসলে কি, মানে আমার কোড সম্পর্কে কিছু জানে কিনা। যে লাইক আমি এখন এই কোডের এই লাইনে রান করতেছি, তো এখনই হচ্ছে আমার শিডিউলার সুইচ করবে, বাট আমি যদি পয়েন্টে রান করি তাহলে শিডিউলার সুইচ করতে পারবে না। এরকম কিছু আসলে শিডিউলার, আমি প্রোগ্রামার যদি সেটা মেনটেন না করি, তাহলে শিডিউলার আসলে এরকম কোনো ডিসিশন নিতে পারে না। তো শিডিউলারের কাজ কি? যদি আমরা রাউন্ড রবিন অ্যালগরিদমের কথাটা যদি আমাদের মনে থাকে, যে শিডিউলারের কাজ হচ্ছে যখনই তার টাইম কোয়ান্টামটা শেষ হবে, সাথে সাথে সে আর আসলে আর কিচ্ছু দেবে, সে হচ্ছে কন্টেক্সট সুইচ করবে, আমার কারেন্টলি যে প্রসেসটা এক্সিকিউট করতেছি সেটাকে আমি সেভ করব, এন্ড হচ্ছে আমার নেক্সট যে প্রসেসটাকে আমি শিডিউল করবো সেটাকে আমি রান করবো। মানে সে আসলে দেখতেছে না যে আমি কারেন্টলি কোথায় রান করতেছি, কিভাবে রান করতেছি, কি অবস্থায় আছে। সে হচ্ছে জাস্ট মানে যে মুহূর্তে আছে সেই মুহূর্তেই যে আমার যা কিছু আছে সেগুলোকে আমি সেভ করব, এন্ড আমার পরবর্তীতে আমি যাকে রান করব তার সবকিছু আমি লোড করবো। তো আসলে এই যে শিডিউলারের এরকম একটা ডিসিশন, যে আসলে সে কোড সম্পর্কে কোনো আইডিয়াই রাখে না, সে জাস্ট যখনই সময় হবে তখনই আমি আমার কাজ করে ফেলবো, এরকম ডিসিশনের কারণে একটা ইস্যু ক্রিয়েট হয়। সেই ইস্যুটাকেই আমরা বলি হচ্ছে যে সিনক্রোনাইজেশন ইস্যু। ঠিক আছে? যে তো আসলে বেসিক্যালি সিনক্রোনাইজেশন ইস্যুটা অ্যারাইজ করে কেন? এই যে শিডিউলারের যে যখন ইচ্ছা তখন একটা প্রসেসকে ইন্টারাপ্ট করে আসলে কন্টেক্সট সুইচ করে করে আরেকটা প্রসেসকে সুযোগ দেয়, এই যে একটা সিনারিও, এটার কারণেই হচ্ছে বেসিক্যালি আমার এই সিনক্রোনাইজেশন ইস্যুটা অ্যারাইজ করে। তো আমাদের সিকোয়েন্সিয়ালি আমরা আসলে যেটা দেখবো, যে হাউ কনকারেন্ট অর প্যারালাল এক্সিকিউশন কন্ট্রিবিউট টু দ্য ইস্যুস ইনভলভিং দ্য ইন্টিগ্রিটি অফ ডাটা শেয়ার্ড বাই দ্য সেভারাল প্রসেস। তো সিনক্রোনাইজেশন আসলে মেইন যে সমস্যাটা হয়, আমার ডাটার ইন্টিগ্রিটিটা একটু লস হয়। ঠিক আছে? আমরা যদি সামনে একটু আগাইলে আমরা দেখতে পারবো যে আসলে ইন্টিগ্রিটি লস মানে আসলে আমরা কি বুঝি, যে ইন্টিগ্রিটি লসটা কিভাবে হয়। আমরা সামনে আগাই। তো আমরা আসলে প্রডিউসার কনজিউমার প্রবলেম আমরা আগেও একটু শুনছি, যে লাইক আমরা যখন ওই প্রসেসের লাস্টের দিকে যখন আমরা ইন্টার প্রসেস কমিউনিকেশন করতেছিলাম, যে আইপিসি, সেই আইপিসির সময় আসলে আমরা এই প্রডিউসার কনজিউমার প্রবলেম নিয়ে কথা বলছিলাম। এন্ড কথা হচ্ছিল যে আমরা যখন সামনে আগাবো তাহলে আমরা এটা নিয়ে একটু ডিটেল পড়বো। তো এখন আমাদের সময় চলে আসছে প্রডিউসার কনজিউমার প্রবলেম নিয়ে একটু ডিটেল পড়াশোনা করার জন্য। প্রডিউসার কনজিউমার প্রবলেমে আসলে কি হয়, যে আমি দুইটা প্রসেস থাকে, যেটা হচ্ছে একটা হচ্ছে প্রডিউসার, একটা হচ্ছে কনজিউমার। একজনকে আমি বলি প্রডিউসার আর একটা প্রসেসকে আমি বলি কনজিউমার। এন্ড তারা কি করে, দে শেয়ার এ কমন ফিক্সড সাইজ বাফার। সো লাইক বাফারটা মেইনলি একটা এরে। সো এরেটা হচ্ছে আমার যে প্রডিউসার যে প্রসেসটা আছে, সেই প্রসেসটা হচ্ছে এই এরেটাকে অ্যাক্সেস করতে পারে, এন্ড দ্য কনজিউমার প্রসেস ইট ক্যান অলসো অ্যাক্সেস দিস এর অর দ্য বাফার। সো হোয়াট প্রডিউসার ডাজ, প্রডিউসার আসলে যে কাজটা করে, হি জেনারেটস ডাটা এন্ড পুট ইট ইনটু দ্য বাফার। তো প্রডিউসারের মেইন কাজ হচ্ছে, সে তার এবিলিটি হচ্ছে আমি ইনফাইনাইট সংখ্যক ডাটা জেনারেট করতে পারবো, এন্ড ওই ডাটাটাকে আমি হচ্ছে আমার এই যে বাফারটা আছে সেই বাফারে আমি ডাটাটাকে সেভ করবো। সেটা হচ্ছে প্রডিউসারের কাজ। এন্ড অন আদার হ্যান্ড কনজিউমারের কাজ হচ্ছে, সে হচ্ছে ইনফাইনাইট টাইম কনজিউম করতে পারে। তো প্রডিউসার যদি কোনো ডাটা রাখে, তাহলে সে কি করবে, সে হচ্ছে আমার এই এরে বা বাফার থেকে সে হচ্ছে ডাটাটাকে কনজিউম করবে সেটা। সো প্রডিউসারও এট এ টাইম একটা মাত্র সিঙ্গেল আইটেমকে সে প্রডিউস করে আমার বাফারে রাখতে পারে, এন্ড কনজিউমার এট এ টাইম একটা মাত্র সিঙ্গেল আইটেমকে
সে হচ্ছে কনজিউম করতে পারবে। এই হচ্ছে আমার মানে প্রবলেমের বেসিক ডেফিনিশন। তো নেক্সট আমরা দেখি যে আসলে এটাকে কেন একটা প্রবলেম বলা হয়, যে আসলে এখানে আসলে মেইন প্রবলেমটা কোথায়। সো মেইন প্রবলেমটা হচ্ছে তিনটা কন্ডিশন মেনটেন করে আসলে এই প্রবলেমটা ডিজাইন করা। ফার্স্ট কন্ডিশন হচ্ছে, যখনই আমার বাফারটা ফুল হয়ে যাবে, যখন বাফারটা ফুল হবে তখন প্রডিউসার আর নতুন ডাটা অ্যাড করতে পারবে। লাইক আমি ধরে নিই যে আই হ্যাভ এ বাফার অফ সাইজ 4। তো আমার যদি 4 সাইজের একটা থাকে, সো দেখা গেল যে আমার 4 সাইজের বাফার এন্ড প্রত্যেকটা জায়গাতেই আমার একটা করে আইটেম আসলে স্টোর করে রাখা আছে। তো এখন যে এই মুহূর্তে আমার প্রডিউসার যদি আরো একটা আইটেম প্রডিউস করে, সে কি আসলে এই বাফারে কোথাও রাখতে পারবে? অ্যান্সার হচ্ছে না। তো এটাই হচ্ছে একটা জিনিস আমাকে ইনশিওর করা লাগবে, যে when the buffer is full the producer can't add new data. সেকেন্ড যে আরেকটা কন্ডিশন সেটা হচ্ছে যে when the buffer is empty consumer can't remove any data. লাইক আমার এখানে আসলে কোনো আইটেমই নাই, তাহলে কি আমার কনজিউমার আসলে এখান থেকে কোনো কিছু রিমুভ করতে পারবে? কনজিউমার যে ফাংশনটা বা মেথডটা কল করে আসলে কনজিউম করে, সেই মেথডটা তো তখন আসলে এক্সিকিউট করা স্টপ করতে হবে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশন। If there is an empty buffer, then the consumer can't consume any data or can't remove any data. আচ্ছা, and থার্ড কন্ডিশনটা হচ্ছে খুবই ট্রিকি, যে both the producer and consumer cannot access the buffer at the same time. এখানে একটু ভুল আছে, এটা ঠিক করে নিই, যে এটা হবে ক্যান নট। both producer and consumer cannot access the buffer at the same time. লাইক জিনিসটা এরকম হইতে পারবে না যে প্রডিউসার, সে হচ্ছে সাপোজ, আমি যদি একটা সার্টেন টাইম স্ট্যাম্প চিন্তা করি, যে লাইক এটা যদি আমার টাইম লাইন হয়, যে এই টাইম স্ট্যাম্পটা যদি আমি চিন্তা করি, প্রডিউসার এই মোমেন্টে এখানে একটা আইটেম রাখতেছে, এন্ড এট দ্য সেম মোমেন্টে কনজিউমার হচ্ছে এখান থেকে একটা আইটেমকে রিমুভ করতেছে। এই সিনারিওটা কখনো অ্যারেঞ্জ করবে না। এখন আমরা এই কোর্সের শুরুতেই আমরা বলতেছিলাম যে আমরা অলওয়েজ চিন্তা করব আমার একটা মাত্র সিপিইউ আছে, এন্ড আমার হচ্ছে মাল্টি প্রসেস, আমি একটা সিপিইউতেই মাল্টি প্রসেস রান করি। তাহলে আসলে এই সিনারিওটা কিভাবে আসলে কোনোভাবেই আসলে ইমপ্লিমেন্ট করা পসিবল না। কারণ আমি যদি দেখি যে আমার একটা মাত্র সিনারিওই আছে, একটা মাত্র সিপিইউ আছে, সেটাতে যদি কোনো একটা সময় প্রডিউসার রান করে, দেন ওই মুহূর্তে কোনো সময়ই কিন্তু আমার কনজিউমার রান করতে পারবে। সো এটা হচ্ছে মানে আমার তিনটা কন্ডিশন। সো এই তিনটা কন্ডিশন আমাকে মেনটেন করা লাগে। আচ্ছা, তো আমরা দেখবো যে আসলে এই তিনটা কন্ডিশন মেনটেন করতে যাই যখন আমি কোড গুলা লিখি, তখন আসলে মানে আমার দেখা যায় যে একটা সার্টেন প্রবলেম অ্যারাইজ করে। ঠিক আছে, আমরা সামনে আগাইলে আসলে এটা নিয়ে একটু ক্লিয়ার হবো, যে জিনিসটা আসলে তো সিম্পল না যে আমি জাস্ট কোড লিখলাম আর আসলে আমার সুন্দর ইমপ্লিমেন্টেশন হয়ে গেল, দেখা যাবে যে চোখের ভাষায় মনে হবে ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, বাট আসলে একটু ঝামেলা থাকে। আমরা সামনে আগাই। তো এটা হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশন, যে লাইক আমি কি করতেছি, আই হ্যাভ ইন্ট্রোডিউসড এ গ্লোবাল ইন্টিজার ভেরিয়েবল কাউন্টার। তো লাইক আমি যদি এটার মানে মেইন যে আইডিয়াটা সেটা যদি বলি, যে আমার কাছে একটা বাফার আছে। ঠিক আছে, যে আমার কাছে একটা বাফার আছে, লাইক আমি ধরে নিলাম যে বাফারের সাইজ হচ্ছে 5। এন্ড আমি আরেকটা কাজ করতেছি, আমি হচ্ছে একটা ভেরিয়েবল রাখতেছি কাউন্টার। কাউন্টার নামে একটা ভেরিয়েবল রাখতেছি, যেটাকে হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে। ঠিক আছে, তো কাউন্টার আসলে বেসিক্যালি কি কাজ করে, যে কাউন্টার আসলে কাউন্ট করে যে আমার বাফারে কয়টা আইটেম আছে। তো যখন আমার একটা প্রডিউসার, সে যখন একটা আইটেমকে প্রডিউস করবে, তখন সে বাফারে সেটা রাখলো, রাখার পরে কাউন্টারটাকে 0-র জায়গায় কি করবে, প্লাস প্লাস করা মানে হচ্ছে ইনক্রিমেন্ট করা। তো আমি 0-র জায়গায় 1 করে দিই। অন আদার হ্যান্ড কনজিউমার, সে যখন এই আইটেমটাকে কনজিউম করবে, তখন সে কি করবে, সে হচ্ছে বাফারটাকে 1 থেকে আবার ডিক্রিমেন্ট করে 0 করে দিবে। সো এই যে কাউন্টার মাইনাস মাইনাস, সেটার মানে হচ্ছে আমি ডিক্রিমেন্ট করতেছি। অন আদার হ্যান্ড কাউন্টার প্লাস প্লাস, এটার মানে হচ্ছে আমি ইনক্রিমেন্ট করতেছি। আর আমি এই ভেরিয়েবল রাখতেছি ইন, এই ভেরিয়েবলটা আসলে মেনটেন করতেছে যে কোন ইন্ডেক্সে আমি আসলে আইটেমটা রাখতেছি। ইন দিয়ে আসলে ইন্ডেক্স বোঝাচ্ছে, যে কোন ইন্ডেক্সে আমি আইটেমটা রাখতেছি। আচ্ছা, দেন আউট, আউট মানে আসলে সেম জিনিসই, যে আমি কোন ইন্ডেক্স থেকে আসলে কনজিউম করতেছি, এটা। আচ্ছা, আর এই যে হোয়াইল লুপটা, এই লুপটা আমরা যদি দেখি,
যে যখন কাউন্টার ইকুয়ালস টু বাফার সাইজ, তখন আসলে সে আসলে কিছুই করতেছে না, একটা ইনফাইনাইট লুপ। এটা হচ্ছে আসলে একটা ইনফাইনাইট লুপ। হোয়াইলটা হচ্ছে আসলে একটা ইনফাইনাইট লুপ। তো এখানে আসলে যে কাজটা হয়, যে যখনই আমার বাফারটা আসলে মানে কাউন্টারের ভেরিয়েবলটা বাফারের সাইজের সমান হয়ে যাচ্ছে, তখন আসলে আমি এখানে আটকাই দিচ্ছি। ইনফাইনাইট লুপে তো আমরা আসলে জানি যে ইনফাইনাইট লুপে যদি কখনো আটকে যায়, তাহলে পরের লাইনগুলো আর এক্সিকিউট করবে না, বারবার এখানেই চেক করতে থাকে। ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে মানে আমার টোটাল কোডের ওভারভিউ, যে আমার একটা সার্টেন গ্লোবাল ভেরিয়েবল কাউন্টার আছে, সেই ভেরিয়েবলটাকে হচ্ছে আমার এই প্রসেস, যেটা হচ্ছে আমার প্রডিউসার, এন্ড আমার এই প্রসেস, যেটা হচ্ছে আমার কনজিউমার, সে হচ্ছে মানে আমাদের গোল হচ্ছে সে হচ্ছে আমাকে যে একটার পর একটা মানে সে মানে জাস্ট অ্যাক্সেস করতে থাকে। যেমন যে আমার প্রডিউসার অ্যাক্সেস করতেছে এখন, তো প্রডিউসার ফার্স্টে আপডেট করবে, দেন হচ্ছে আমার যে কনজিউমার সে অ্যাক্সেস করবে, সে হচ্ছে আবার করবে, দেন আবার আমার প্রডিউসার আপডেট করবে, দেন আবার আমার কনজিউমার আপডেট করবে। এটা হচ্ছে মানে এই কোডটা লেখার পরে আমাদের মূল যে মানে আমাদের যে ইনসাইট সেটা। বাট আমরা একটা জিনিস দেখবো, যে এই কোডটা যে আমি লিখলাম, সেটার আসলে মানে জিনিসটা আসলে এত সোজা হয় না আর কি। মানে আমরা যেহেতু সোজাভাবে চিন্তা করছি যে প্রডিউসার একবার অ্যাক্সেস করবে, দেন কনজিউমার অ্যাক্সেস করবে, এটা আসলে হয় না। দেখা যায় কোডের এক্সিকিউশনের কারণে কনটেক্সট সুইচটা যেহেতু র্যান্ডমলি হয়, এই কারণে দেখা যায় যে এমন একটা সময় চলে আসে যখন প্রডিউসার আর কনজিউমার এট এ টাইমই অ্যাক্সেস করে ফেলে। তো তখন আসলে সিঙ্ক্রোনাইজেশন ইস্যুটা চলে আসে, যে দুজন এট এ টাইমে যদি অ্যাক্সেস করে, তাহলে তার সিঙ্ক্রোনাইজ হচ্ছে না। তো এই তখন আসলে ইস্যুটা চলে আসে, আমরা সামনে আগাই। তো এইটা হচ্ছে মানে এই জিনিসটা আসলে বেসিক্যালি, এটা আসলে আমাদের স্লাইডে ছিল না, এটা আমার অ্যাড করা। তো এখানে আসলে যেটা হয় যে আমরা যখন একটা কোডকে আসলে শুরুতে যখন আমরা কম্পাইল করি, ঠিক আছে? যদি কম্পাইলার কোর্স করে দেখি, তাহলে আমরা দেখবো যে আমি জাস্ট ফার্স্ট একটা কোড লিখি, দেন আমার কোডটা হচ্ছে আমি কম্পাইলারে যখন দিই, কম্পাইলার হচ্ছে আমার কোডটাকে ফার্স্ট হচ্ছে সে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নেয়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নেয়, এটাকে বলে হচ্ছে আইসিজি, যে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, এরকম একটা প্রসেস বলে। দেন ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো এখন এটা আসলে কেন দেখাইলাম, যে আমি যেহেতু এখানে একটা কোড লিখছি যেটা হচ্ছে একটা সি কোড, তো এই সি কোডটা তো জাস্ট আমি খুব সহজে 5টা লাইন দিয়ে আমি আসলে সি কোডটা লিখে ফেললাম। বাট আমি যদি এই সি কোডটার এগেইনস্টে তার যে যে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, যেটা হচ্ছে অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলিটা যদি একটু ভিজুয়ালাইজ করি, তাহলে অ্যাসেম্বলিটা হয় লিটারলি এরকম। এই যে আমার লুপটা আমি এখানে ইন্ট্রোডাকশন দিলাম, এন্ড আমি হচ্ছে আবার ফাইনালি বলছি যে লুপে ব্যাক করো। ঠিক আছে, এই যে কাজটা করতেছি, এর মাঝখানে হচ্ছে আমি জাস্ট অন্য সব কাজ করতেছি। যেমন এই যে আমি এখানে আরেকটা হোয়াইল লুপের মাধ্যমে যে আমি ইনফাইনাইট লুপে ওয়েট করতেছি, সেটা আসলে যে এইখানেই হচ্ছে, এই জায়গাটাতে হচ্ছে যে জি ওয়েটফুল, এটা দিয়ে হচ্ছে আমি ইনফাইনাইট লুপে ওয়েট করতেছি। দেন হচ্ছে এই যে আমি বাফারে আইটেমটা রাখতেছি, এর এক্সিকিউশনটা হচ্ছে এই জায়গায়। যে এখানে টোটাল যে কাজটা হয়, যে আমি যে বাফারে আইটেমটা রাখি, বাফারের যে রাখতেছি সেটা, এরেতে যে আমি রাখতেছি সেটা। দেন হচ্ছে আমি যে ওই যে আমার যে রাখার যে পয়েন্টটা, যে পয়েন্ট যে ভেরিয়েবলটা থ্রুতে আমি রাখবো, ইন ইন ভেরিয়েবলটা, সেটা আপডেট করাটা হচ্ছে এখানে করতেছি। এন্ড ফাইনালি আমার যেটা মেইন কাজ, যে কাউন্টারের আপডেটটা আমি করব, কাউন্টারের আপডেটটা আমি করতেছি হচ্ছে এই লাইন। এখানে একটা মজার বিষয় আমরা খেয়াল করি, যে এই যে কাউন্টারের ভ্যালুটা আমি আপডেট করতেছি, এই যে কাউন্টারের ভ্যালুটা আমি একটা সিঙ্গেল লাইনে লিখে দিলাম যে কাউন্টার প্লাস প্লাস, এটা আসলে যখন অ্যাসেম্বলিতে যায়, তখন আমরা দেখি কি হয়, সে আসলে 3টা লাইনে ভাগ হচ্ছে। এন্ড আরেকটা জিনিস হচ্ছে, আমার কোড যখন আমার সিপিইউ যখন আমার কোডটাকে এক্সিকিউট করবে, সে হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট করবে। ঠিক আছে, যেমন আমরা যদি দেখি যে সে যদি সাপোজ সে হচ্ছে এই লাইনে আছে, এই লাইনে আছে, ধরে নিলাম যে কারেন্টলি এই লাইনটা এক্সিকিউট করতেছে, তো তখন তার কাছে ওই যে আমরা প্রসেস সময় দিয়েছিলাম, তার কাছে একটা ইনস্ট্রাকশন পয়েন্টার থাকবে, যেটা হচ্ছে পরের যে লাইনটা আছে, লাইক এই যে লাইনটা আছে, এই লাইনটার অ্যাড্রেসটা ওই ইনস্ট্রাকশন পয়েন্টারটা স্টোর করে রাখে। ইনস্ট্রাকশন পয়েন্টারে থাকবে হচ্ছে এই লাইনের ভেরিয়েবলটা, এই লাইনের অ্যাড্রেসটা, সরি। তো এই জিনিসটা আসলে থাকবে। তো এখানে দেখি যে সাপোজ আমি যখন এই কাউন্টার প্লাস প্লাস এই লাইনটাকে এক্সিকিউট করব, তখন আসলে যেটা হবে, আমার সিউ সবার আগে হচ্ছে এই লাইনটাকে এক্সিকিউট করবে, দেন হচ্ছে পরের লাইনটাকে এক্সিকিউট করবে, দেন হচ্ছে তারপর লাইনটাকে এক্সিকিউট করবে, এরকম।
তো দেন আমরা আসলে আসি যে কাউন্টার প্লাস প্লাস, এটাকে যদি আমরা আরেকটু ডিপে যাই, যে কাউন্টার প্লাস প্লাস এর সময় আসলে অ্যাসেম্বলিতে কি কি হয়। ঠিক আছে, তো অ্যাসেম্বলিতে যেটা হয়, যে ফার্স্টের যে লাইনটা, যে মুভ এক্স, তারপর হচ্ছে কাউন্টার, এটার মানে হচ্ছে এক্স হচ্ছে আমার সিস্টেমে থাকা যে রেজিস্টার গুলা, সেরকম একটা রেজিস্টার। আমি যে কাজটা করি, কাউন্টার তো যেটা সেটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল। ঠিক আছে, তো আমার ফার্স্ট কাজ হবে যে ভেরিয়েবলের ভ্যালুটাকে আমি হচ্ছে রেজিস্টারে লোড করি। এটা এখানে বলছে যে লোড ভ্যালু ইন্টু রেজিস্টার, এটাই হচ্ছে আমার মুভ এক্স কাউন্টার। নেক্সট কাজ যেটা হয়, যে আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আমি যেটা করব, সেটা হচ্ছে আমি রেজিস্টারের ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করি বা ডিক্রিমেন্ট করবো। মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অলওয়েজ আমার রেজিস্টারের ভ্যালুকেই করা লাগে। তো মডিফাই দ্য ভ্যালু রেজিস্টার, সেটা দিয়ে বোঝাচ্ছি আমি যে আইএনসি এক্স। আইএনসি মানে হচ্ছে ইনক্রিমেন্ট, আমার এক্স যে ভ্যালুটা আমি রাখছি সেই ভ্যালুটাকে আমি ইনক্রিমেন্ট করি। এন্ড ফাইনালি আমি যে কাজটা করতেছি, আমার এই ইনক্রিমেন্টেড ভ্যালুটা, সেটা হচ্ছে আমি আমার কাউন্টার ভেরিয়েবলে লোড করতেছি। তো এই যে দেখেন, এই যে জাস্ট উল্টা হয়ে গেছে। এখানে হচ্ছে কাউন্টারের ভ্যালুটা এক্স স্টোর করতেছি, এন্ড এখানে হচ্ছে এক্স যে ভ্যালুটা আছে সেটা আমি কাউন্টারে রাখতেছি। তো এই হচ্ছে আমার মানে টোটাল কাজ। তো এটার একটা সুন্দর সিমুলেশন আছে, আমরা যদি সামনে আগাই। লাইক এটাও মানে আমারই এড করা, এটা আসলে ওই আমাদের স্লাইডে নাই। সরি, একটু পজের জন্য দুঃখিত। তো আমরা আসলে এইটার মানে স্লাইড শোটা যদি একটু দেখি, যে আমার যেটা হয়, যে আমি যদি আমাদের ওই আগের কোডটায় যাই, যেখানে যদি দেখি যে আমার যে প্রডিউসার, সে কি করতেছে, সে হচ্ছে কাউন্টারটাকে ইনক্রিমেন্ট করতেছে। ঠিক আছে, এন্ড আমার যে কনজিউমার, এটা তো হচ্ছে কনজিউমারের কোড, কনজিউমার কি করবে, কাউন্টারটাকে ডিক্রিমেন্ট করবে। তো এখন আমরা যদি সামনে আগাই, যে আমরা জাস্ট এই কাউন্টার প্লাস প্লাস কাউন্টার মাইনাস মাইনাস, এইটা নিয়েই এখন একটু কথা বলবো। ঠিক আছে, তো এখন আমরা যদি সামনে আগাই, যে আমরা কাউন্টার প্লাস প্লাস মাইনাস মাইনাস নিয়ে কথা বলবো। এই সিনারিওতে হচ্ছে যে আমি জাস্ট দুইটা জিনিস দেখাইছি, এই সাইডে হচ্ছে আমার প্রডিউসার, এদিকে হচ্ছে আমার কনজিউমার। তো কনজিউমার হচ্ছে এই কাউন্টার মাইনাস মাইনাস কল করে, এন্ড এই যে প্রডিউসার, সে হচ্ছে কাউন্টার প্লাস প্লাস কল করে। এন্ড আমরা নর্মালি কোডের সময় আমরা যদি ল্যাবে দেখে থাকি, যে আমরা প্রসেস এর কোড যখন লিখি তখন আমরা আসলে থ্রেড ইউজ করি। যে একটা সিঙ্গেল সিস্টেমে, আমার কারেন্ট সিস্টেম আমরা হচ্ছে থ্রেড ইউজ করি, So আমি এখানে থ্রেড হিসেবে বলতেছি যে কারেন্টলি হচ্ছে যে আমার প্রডিউসার সেটা এক্সিকিউট হচ্ছে, এন্ড কাউন্টারের কারেন্ট ভ্যালু হচ্ছে 5। এই জিনিসগুলো জাস্ট আমি হচ্ছে মানে আমাদের এজাম্পশন, ইনিশিয়াল এজাম্পশন। তো যেহেতু কারেন্টলি যে আমার প্রডিউসার থ্রেড এক্সিকিউট করতেছেন, সে হচ্ছে এই কাউন্টার প্লাস প্লাস লাইনটাকে এক্সিকিউট করবে। তো এই লাইনটা মানে তো হচ্ছে যে আমার এই ফার্স্টে হচ্ছে সে মুভে এক্স এটা করবে। তো যেটা হয়, প্রডিউসার কাউন্টার প্লাস প্লাস কল করলো, এন্ড সে হচ্ছে এই যে আমার কাউন্টারের ভ্যালু ছিল 5, সেই ভ্যালুটাকে হচ্ছে সে কি করলো, আমার যে এক্স রেজিস্টার আছে সেই রেজিস্টারে লোড করলো। তো আমার কাউন্টারের ভ্যালু 5, সেটাকে হচ্ছে আমি কারেন্টলি কি করলাম, আমার যে এক্স রেজিস্টার আছে রেজিস্টারে লোড করলাম। তো যখনই আমি রেজিস্টারে লোড করব বা আমি এই লাইনটাকে এক্সিকিউট করব, তখন কিন্তু আমার ইনস্ট্রাকশন পয়েন্টারটা কিন্তু থাকবে পরের লাইনে। সো নেক্সট আমার যেটা এক্সিকিউট করবো 2 নাম্বার লাইন, সেখানে হচ্ছে আমার ইনস্ট্রাকশন পয়েন্টারটা এখন আছে। বাট মজার বিষয় হচ্ছে, ওই যে সিপিইউ শিডিউলিং এর কথা বললাম, সে আসলে দেখে না যে আমার প্রসেস আসলে কখন সুইচ করবে বা কখন করবে না। তো বা আমার থ্রেড আমি কখন সুইচ করব সেটা আসলে সে দেখে না, তার যখন ভালো লাগে তখনই সে কি করে সুইচ করতে দেয়। তো এই যে মোমেন্ট, জাস্ট হচ্ছে আমি এক্স কে লোড করলাম, লোড করার পরেই হচ্ছে থ্রেড সুইচটা হলো। এখন থ্রেড সুইচটা হওয়ার কারণে কি হবে, আমার যেহেতু দুইটা থ্রেডই আছে, এখান থেকে সুইচ করে সে আসলে এখন কাকে সুযোগ দিবে, সে হচ্ছে আমার যে কনজিউমার আছে, কনজিউমার থ্রেডকে এখন সে সুযোগ দিবে।
সো এখন কনজিউমার থ্রেড আসলে কি করতেছে, লাইক কনজিউমার থ্রেড হচ্ছে আমার কাউন্টার মাইনাস মাইনাস কল করবে। আচ্ছা, তো কনজিউমার থ্রেড যখন কাউন্টার মাইনাস মাইনাস কল করবে, তো আমরা দেখি সেও কি করতেছে, সে আরেকটা রেজিস্টার, সেই বিএক্স রেজিস্টারে হচ্ছে সে তার কাউন্টারের ভ্যালুটাকে লোড করবে। আচ্ছা, দেন সে কি করতেছে, দেন তার পরের লাইন কি হচ্ছে, দেন সে হচ্ছে কি করতেছে, বিএক্স কে ডিক্রিমেন্ট করতেছে। তো বিএক্স কে ডিক্রিমেন্ট করলে কারেন্টলি ছিল কত, 5। সেটাকে যদি বিএক্স এর ভ্যালু ছিল 5, সেটাকে যদি ডিক্রিমেন্ট করে কত হবে, 4। বাট মজার বিষয় হচ্ছে আমি কি কাউন্টার ভেরিয়েবলটাকে ডিক্রিমেন্ট করতেছি কিনা। দেখেন আমি কিন্তু আমার কাউন্টারে যে ভ্যালুটা ছিল সেটাকে কিন্তু আমি অন্য একটা জায়গায় নিয়ে নিছি, আমার যে বিএক্স রেজিস্টার আছে সেই রেজিস্টারে নিয়ে নিছি। দেন আমি বিএক্স এর ভ্যালুটা আপডেট করতেছি, সেই ভ্যালুটা কিন্তু কাউন্টারে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। এই যে আমার কাউন্টার ভেরিয়েবল সেটাতে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। আমার যে টেম্পোরারি রেজিস্টার যেটা বিএক্স ছিল সেইখানে আমি চেঞ্জ করতেছি, সেটা আমার ইচ্ছা, সেটা কিন্তু কাউন্টারে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না। আচ্ছা, ফাইন। তো এখন আরেকটু কমপ্লিকেটেড চিন্তা করি, এই মুহূর্তে আবার থ্রেড সুইচ হলো, যেহেতু শিডিউলারের ডিসিশন, তার যখন ইচ্ছা তখন থ্রেড সুইচ করবে। আমরা ধরে নিলাম সে এই মুহূর্তে থ্রেড সুইচ করলো। আচ্ছা, তো দেন কি হবে, দেন সে যাবে আমার প্রডিউসার থ্রেডে। প্রডিউসার থ্রেড তো তার নেক্সট ইনস্ট্রাকশন পয়েন্টটা ছিল 2 তে। তো সে আসলে কি করবে, 2 নাম্বার লাইনটাকে এক্সিকিউট করবে। 2 নাম্বার লাইনে বলা আছে যে ইনক্রিমেন্ট এক্স। তো সে কি করতেছে, এক্স এর যে ভ্যালুটা ছিল, যেটা ছিল 5, সেটাকে সে ইনক্রিমেন্ট করলো, করে কত বানালো, 6। এন্ড নেক্সট হচ্ছে সে কততে যাবে, নেক্সট যখন সে 2 নাম্বার লাইন এক্সিকিউট করতেছে তখন তার ইনস্ট্রাকশন পয়েন্ট হবে 3। তো সে 3 নাম্বার লাইনে গেল। 3 নাম্বার লাইন বলতেছে কি, যে আমার এক্স এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে এখন হচ্ছে আমি আমার কাউন্টার ভেরিয়েবলটা আপডেট করবো বা মুভ করবো। তো যেটা হয় যে এই এক্স এর যে ভেরিয়েবলে যে ভ্যালুটা আছে যেটা হচ্ছে কারেন্টলি 6, সেই 6 কে আমি হচ্ছে এখন কোথায় লোড করবো, আমার কাউন্টার ভেরিয়েবলে লোড করবো। তো আমি এখন কি করলাম, এই কাউন্টার ভেরিয়েবলের ভ্যালু হয়ে গেল 6। আচ্ছা, তো এখন আমার যেটা হচ্ছে, আমার যে গ্লোবাল কাউন্টার ভেরিয়েবল যেটা আগে 5 ছিল, সেটা এখন হচ্ছে 6। যে আমার এই মুভটা করার কারণে আমার কাউন্টার ভেরিয়েবলটা হচ্ছে 6। আচ্ছা, তো যেহেতু আমার এই কাউন্টার প্লাস প্লাস এটার কাজ শেষ, তা আমার অবশ্যই নর্মালি আমার কি হবে, আমার প্রসেসটা হচ্ছে আমার মানে শিডিউলার হচ্ছে আবার আমার কনজিউমারে সুইচ করবে। তো সুইচ করার পর সে আসলে কি করলো, সে যখন দেখলো যে সে আসলে 2 নাম্বার লাইনে ছিল, তার ইনস্ট্রাকশন পয়েন্টার ছিল 3। তো তখন হচ্ছে সে কি করবে, সে 3 নাম্বার লাইন এক্সিকিউট করা শুরু করবে। এন্ড দেখা গেছে 3 নাম্বার লাইনে কি করতেছে, কাউন্টারেই বিএক্স এর ভ্যালুটা লোড করতেছে। তো যেটা হচ্ছে কাউন্টারই ভ্যালুটা এখন কত হয়ে গেল, 4। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আমার প্রডিউসার সে যখন আপডেট করলো তখন দেখা গেল কাউন্টারে ফেল হয়েছে কত, প্রডিউসার যখন গেল সে যখন দেখলো কাউন্টারে ফেল হয়েছে কত, 6। বাট অন দা আদার হ্যান্ড আমার কনজিউমার সে যখন আপডেট করলো তখন কাউন্টারে ফেল হয়ে গেছে কত, 6 আপডেট হয়ে কত হয়ে গেছে, 4। ঠিক আছে, তো দেখা গেছে কাউন্টারে ফেল 6 আপডেট হয়ে কত হয়ে গেছে, 4। তো এই যে সেম দুইটা থ্রেড বা দুইটা প্রসেস, দুইজনেই আসলে কি করতেছে, কাউন্টারের ভ্যালুটাকেই আপডেট করতেছে। ঠিক আছে, এন্ড আপডেট করার কারণে দেখা গেছে একজন দেখতেছে 6, আরেকজন দেখতেছে কত, 4। তাহলে যেহেতু আমার কনজিউমারটা পরে আসছে, মানে পরে আপডেট করছে, তাহলে দেখা যাবে কাউন্টারের ভ্যালু আসলে এখন কত হয়েছে, 4। তো এইটার কারণে সমস্যাটা কি হবে, যে সাপোজ আমার যদি এরকম হইতো যে আমার বাফারে আসলে জায়গা আছে, সাপোজ যে আমরা যদি ধরে নিই বাফারে জায়গা আছে আসলে 6টা। ঠিক আছে, বাফারে জায়গা আছে 6টা। আমার প্রডিউসার আসলে কি করলো, 5-এর পরে সে আরেকটা জায়গা রাখলো, রাখার পরে কত বানাইলো, 6। আচ্ছা, তো তাহলে এখন আমার কাউন্টার হওয়ার কথা ছিল কত, 6। দেন আমার কনজিউমার এটা কনজিউম করলো, দেন এটা যদি চলে যায় তাহলে আমার কাউন্টারে ভ্যালু হওয়ার কথা ছিল কত, 5। যে 6 যেহেতু এখন মানে একটা যেহেতু চলে গেছে, তাহলে আমার কাউন্টারে ভ্যালু হওয়ার কথা ছিল কত, 5। বাট যেটা হয়েছে আলটিমেটলি, আমার আমার কাউন্টারের ভ্যালু কিন্তু 5 নাই, কাউন্টারের ভ্যালু কিন্তু এখন হয়ে গেছে কত, 4। So, এই যে একটা সার্টেন আমার যে কাউন্টার ভেরিয়েবলটা সেটার ইন্টিগ্রিটি কি আর ঠিকঠাক থাকলো, যে সেটা কিন্তু বাইরে থেকেই মডিফাই হয়ে গেছে, তো তার মানে হচ্ছে তার ইন্টিগ্রিটি কিন্তু সে হারাই ফেলছে। তো এইরকম সিনারিও গুলাই হচ্ছে যে আমার এই সিনক্রোনাইজেশন ইস্যু গুলা মেনটেন করে, ইস্যু সিনক্রোনাইজেশনে এই সিনারি গুলা হয়। তো এটার আসলে মূল কারণটা কি, মূল কারণটা হচ্ছে ওই যে আমার যে থার্ড যে কন্ডিশনটা ছিল, যে যখন একটা প্রডিউসার বাফারটাকে অ্যাক্সেস করবে
তখন আসলে কনজিউমার বাফারটাকে অ্যাক্সেস করতে পারবে না। এখানে যদি আমরা দেখি, যখন আমার প্রডিউসার এই কাউন্টার ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতেছে, যে লাইক সে হচ্ছে এখানে যখন এই কাউন্টার ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করলো, সেটাকে যখন সে আপডেট করতেছে, সেই মুহূর্তে কি হচ্ছে, কনটেক্সট সুইচ হওয়ার কারণে কি হয়ে গেল, আমার যে কনজিউমার সেও হচ্ছে কাউন্টার ভেরিয়েবলটার অ্যাক্সেস পাই গেল। এই কারণেই আসলে হচ্ছে এই সিনক্রোনাইজেশনের ইস্যুটা চলে আসছে। তো সামহাও আমি যদি এইটাকে লাইক যে আমি এটাকে যদি প্রিভেন্ট করতে পারি, যে লাইক আমি যখন এই কাউন্টারকে আপডেট করব, বা প্রডিউসার যখন আমার এই কাউন্টারকে আপডেট করবে, তখন তুমি কনজিউমার তুমি কাউন্টারের অ্যাক্সেস পাবা না। তাইলে কিন্তু আমার প্রবলেম সলভ, আমার সিনক্রোনাইজেশন ইস্যু সলভ। জাস্ট আমাকে এই প্রিভেন্টিভ মেজার গুলোই আমরা আসলে লেকচারটাই দেখবো, যে কি টাইপের প্রিভেন্টিভ মেজার ইউজ আমরা করতে পারি, যার মাধ্যমে হচ্ছে আমরা এই ডাটা ইন্টিগ্রিটি প্রবলেম যেটা আছে সেটাকে সলভ করতে পারি। আমরা সামনে আগাই। তো এই জিনিসটাই আর কি, মানে জাস্ট এটা হচ্ছে আমার মেইন স্লাইডে যেটা ছিল, যে মানে ওই সেম জিনিসটাই আসলে বলতেছে, যে আসলে কি হয় মেশিন ল্যাঙ্গুয়েজে, আসলে আমরা ফার্স্টে কাউন্টার ভ্যালুটা রেজিস্টারে লোড করি, দেন রেজিস্টারকে ইনক্রিমেন্ট করি, এন্ড দেন ফাইনালি হচ্ছে রেজিস্টারের ভ্যালুটা আবার কাউন্টারে লোড করি। দেন সেটার একটা সিমুলেশন বা একটা সিনারিও দেখাইলো, T1 T2 এগুলো হচ্ছে টাইম স্টেপ, 0 সেকেন্ড সময়, 1 সেকেন্ড সময়, এরকম একটা টাইম স্টেপ টাইম লাইনের মাধ্যমে দেখা যাচ্ছে যে ফাইনালি কি হচ্ছে, যে একবার কাউন্টারের ভ্যালু হচ্ছে 6, আরেকবার কাউন্টারের ভ্যালু হচ্ছে 4। মানে যেটা আমরা একটু আগে দেখলাম, মানে আমারটা আসলে এইটা থেকে ইন্সপায়ার্ড, জাস্ট একটু সিমুলেটিভ ওয়ে। এই যে সিনারিওটা হইলো, যে আমার এই কাউন্টারের ভ্যালুটা, এক সময় হইলো 6, বা একটু পরেই কাউন্টার ভ্যালুটা গেল 4। এই যে সিনারিওটা, এই সিনারিওটাকে আমরা বলি হচ্ছে রেস কন্ডিশন। ঠিক আছে? যে এই সিনারিওটার যে নামটা, যে কি কারণে এরকম হয়, যে 6 এর জায়গায় 4 চলে আসলো, এটাকে আমরা বলি হচ্ছে রেস কন্ডিশন। তো রেস কন্ডিশনের ডেফিনেশনটা হচ্ছে several process access and manipulate the same data concurrently। যে আমরা দেখেছিলাম যে আমার একটা সেম ডাটা ছিল কাউন্টার, কাউন্টারকে আসলে কি করতেছে আমার দুইটা প্রসেস, একটা হচ্ছে P1 এবং একটা হচ্ছে প্রডিউসার, একটা হচ্ছে আমার কনজিউমার, দুইজন হচ্ছে এট এ টাইমে, জাস্ট একজন যখন অ্যাক্সেস করতেছে সেই মুহূর্তেই আরেকজনও অ্যাক্সেস করতেছে। তো এরকম হওয়ার কারণে কি হয়েছে, আমার কাউন্টারের ভ্যালুটা আসলে তার যেটা থাকার কথা সেটা আসলে নাই, সে আসলে চেঞ্জ হয়ে গেছে। তো এই সিনারিওটা বা রেস কন্ডিশনটা কখন অ্যারাইজ করে, যখন সেভারাল প্রসেস বা মোর দেন ওয়ান প্রসেস access and manipulate the same data at the same time. Like when one is updating the data, another process is also updating the data. So দুইজনই যখন এট এ টাইম আপডেট করার ট্রাই করতেছে, তখনই আসলে আমার এই রেস কন্ডিশনটা চলে আসে। তো রেস কন্ডিশনটার আসলে আসলে কি হয়, যে যে পার্টিকুলার অর্ডারটা আমি এক্সপেক্ট করতেছিলাম সেটা আসলে হয় না। ঠিক আছে? যে আমি আসলে, মানে আমি আসলে ধরে নিয়েছিলাম কি, যে আগে আমার প্রডিউসার সে হচ্ছে আপডেট করবে, আপডেট করে 5 থেকে কত বানাবে, 6 বানাবে। দেন আমার কনজিউমার সে হচ্ছে সেটাকে আবার আপডেট করবে, সে হচ্ছে কত বানাবে, 6 থেকে 5 বানাবে। বাট আলটিমেটলি যেটা হয়েছে, যে আমার আগে ভেরিয়েবলটা আপডেট করছে প্রডিউসার, ফাইন, সে কত করলো, 5 থেকে 6 বানাবে। বাট কনজিউমার যেহেতু এই মাঝখানে চলে গেছে, সে কিন্তু আর 6 পায় নাই, সে পাইছে কত, 5। তো সে যে কাজটা করলো, সে হচ্ছে যে 5 পাইছে, 5 থেকে সে কত বানাবে, 4। আলটিমেটলি আমার কিন্তু ডাটাটা কিন্তু আর ঠিকঠাক নাই, ডাটার ইন্টিগ্রিটি কিন্তু লস হয়ে গেছে। তো এই কাজটাকেই বা এই সিনারিওটাকে আমরা বলছি হচ্ছে রেস কন্ডিশন। রেস কন্ডিশন কখন হয়, যখন মাল্টিপল প্রসেস ট্রাই টু অ্যাক্সেস দ্য সেম ডাটা এন্ড ম্যানিপুলেট ইট। সো এটার গার্ড করার জন্য আমার কি করা লাগবে, ফার্স্ট কথা হচ্ছে এনশিওর দ্যাট অনলি ওয়ান প্রসেস এট এ টাইম ক্যান ম্যানিপুলেট দ্য কাউন্টার ভেরিয়েবল। সো সেটা যেটা আমরা বলতেছিলাম, যে আমি জাস্ট আমার প্রসেস প্রডিউসারকে সুযোগ দিব যে তুমি কাউন্টারকে ম্যানিপুলেট করো, দেন আমি আমার কনজিউমারকে সুযোগ দিব তুমি কাউন্টারকে ম্যানিপুলেট করো, এরকম। সো এটা করার জন্যই যে জিনিসটা আমার দরকার, সেটাই হচ্ছে সিনক্রোনাইজেশন প্রসিডিউর। আমরা দেখবো মাল্টিপল ওয়ে থ্রুতে আমরা সেই কাজটা কমপ্লিট করি। দেন যে নেক্সট যেটা আসবে আমাদের, নেক্সট যে টপিক, সেটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। তো ক্রিটিক্যাল সেকশনটা হচ্ছে মানে যে সেগমেন্ট বা যেই কোডটা, মানে যে সেগমেন্ট অফ কোডেই হচ্ছে আমার এই কমন ভেরিয়েবলের আপডেট গুলা হয়, সেটাকেই আমি বলি হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। লাইক আমার যদি আগের এক্সাম্পলটা দেখি, আমার কমন ভেরিয়েবল ছিল কোনটা, কাউন্টার। তো আমি জাস্ট কি করতাম, আমি কাউন্টারের ভ্যালুটাকে মানে জায়গায় জায়গায় আপডেট করে ট্রাই করছি, তাই না?
তো আমার যে কমন ভেরিয়েবল ছিল কি, কাউন্টার। তো ওই কাউন্টার ভ্যালুটাকেই আমি এক জায়গায় হচ্ছে প্লাস প্লাস করছি, অন্য জায়গায় হচ্ছে সেম কাউন্টার ভ্যালুটাকে আমি হচ্ছে মাইনাস মাইনাস। তো যেই আমার কোডের যে সেগমেন্টে আমি হচ্ছে এরকম শেয়ার্ড ভেরিয়েবল বা কমন ভেরিয়েবল গুলাকে আমি আপডেট করব, সেটাকেই আমি বলবো কি, ক্রিটিক্যাল সেকশন। তো ক্রিটিক্যাল সেকশনের ডেফিনেশনটা হচ্ছে আমার কোডের এমন একটা জায়গা, এমন একটা সিনারিও, যেটাই হচ্ছে আমি আমার যে শেয়ার্ড ভেরিয়েবলটা থাকে সেই ভেরিয়েবলটাকে ম্যানিপুলেট করি বা আপডেট করি, সেটাকে আমি বলি হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। তো পরীক্ষায় আসলে এটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট কথা হচ্ছে যে একটা কোড সেগমেন্ট দিয়ে দিবে, দিয়ে বলবে যে এইখানে আসলে কি ধরনের সমস্যা হইতে পারে। যখন আমরা দেখবো যে মাল্টিপল থ্রেড, সে হচ্ছে একটা মানে একটা শেয়ার্ড ভেরিয়েবলকে সে অ্যাক্সেস করতেছে বাট কোনো সিঙ্ক্রোন ইস্যু নাই, তখন আমরা বলবো যে এখানে রেস কন্ডিশন হইতে পারে। ঠিক আছে। নেক্সট বলতে পারবে, নেক্সট একটা কোড বলবে যে ক্রিটিক্যাল সেকশন কোনটা, মানে একটা কোডে সেগমেন্ট দেওয়া থাকবে, বলবে যে এই কোডে ক্রিটিক্যাল সেকশন কোনটা। তখন আমরা দেখবো যে ভেরিয়েবলটা হচ্ছে শেয়ার্ড, এন্ড এই ভেরিয়েবলটাকেই হচ্ছে মাল্টিপল প্রসেস হচ্ছে লাইক অ্যাক্সেস করে বা ম্যানিপুলেট করে। তখন আমরা বলবো যে এই যে সার্টেন লাইনটা বা এই যে সার্টেন লাইক 5 থেকে 7 নাম্বার লাইন, এই যে তিনটা লাইন, এই তিনটা লাইন হচ্ছে ক্রিটিক্যাল সেকশনের আন্ডারে পড়বে, এরকম। আচ্ছা, তো সিঙ্ক্রোনাইজেশন আমরা যেটা অ্যাচিভ করতে চাই, সেই অ্যাচিভ করার ফার্স্ট এন্ড ফরমোস্ট এন্ড দ্য অনলি রুল ইজ, when one process is in the critical section, no other process can access that critical section. লাইক যখন একটা পেজ বা একটা কোড যখন এই ক্রিটিক্যাল সেকশনে যে শেয়ার্ড ভেরিয়েবলটাকে আপডেট করবে, তখন অন্য যে কোড গুলো আছে ওরা আর তাদের ক্রিটিক্যাল সেকশনে যাই এই শেয়ার্ড ভেরিয়েবলটাকে আপডেট করতে পারবে না। ঠিক আছে। এটাই হচ্ছে একমাত্র সত্য, যেটা আমরা আসলে মাল্টিপল ওয়ে থ্রুতে আমরা আসলে এটা ইমপ্লিমেন্ট করবো সামনে, দেখবো যে আমরা কিভাবে করি। আচ্ছা, দেন আর কয়েকটা জিনিস, ক্রিটিক্যাল সেকশনের আগে যেটা থাকে সেটা হচ্ছে এন্ট্রি সেকশন। তো এন্ট্রি সেকশনে হচ্ছে আমার ডিসিশন মেকিং হয়, যে আমি এখন কাকে ক্রিটিক্যাল সেকশনে সুযোগ দিব, সেই ডিসিশনটা আমি মেক করি হচ্ছে এন্ট্রি সেকশন। দেন ক্রিটিক্যাল সেকশন বের হয়ে যাওয়ার পর, যে একজন যে হচ্ছে আমার ক্রিটিক্যাল সেকশনে ছিল, সে যখন বের হয়ে যাবে তখন আমি নেক্সট কাকে সুযোগ দিব, সেই ডিসিশনটা তো আমার নেওয়া লাগবে। তো সেটা হচ্ছে এইখানে যখন যায়, যখন সে এক্সিট করে তখন আসলে ডিসিশনটা নেওয়া লাগে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল এক্সিট সেকশন। এর বাকি যা আছে সব হচ্ছে রিমাইন্ডার। লাইক এই জিনিসটা হলো যে এরকম, যে সাপোজ একটা রুমে শুধুমাত্র একজনই এন্টার করতে পারে, এন্ড এই রুমে একজন এন্টার করার সময়, ধর সাপোজ যে রুমে এন্টার করার জন্য আমার 5 জন লোক সে হচ্ছে বসে আছে। দেখ আমরা একটা ভাইবা বোর্ডের কথা চিন্তা করতে পারি, যে একটা ভাইবা বোর্ডে তো এট এ টাইম মাত্র একজনই যায়। তো বাকি সবাই হচ্ছে কি করে, রুমের মধ্যে বসে থাকে বা হচ্ছে ওয়েটিং রুমে বসে থাকে। তো একজন যখন সে আসলে রুমের ভিতরে যাবে, বা সাপোজ কারেন্টলি হচ্ছে আমার রুমে কেউ নাই, এরকম একটা সিনারিও যে আমার রুমে কেউ নাই, তখন আমি কি করি, আমি 5 জন থেকে যে কোনো একজনকে সিলেক্ট করে আমি ডিসিশন নিই যে কাকে পাঠাবো, তাকে হচ্ছে আমি রুমে পাঠাই। এন্ড আমার এখানে কিন্তু 5-এর জায়গায় কত হয়ে যায়, 4। আচ্ছা, তো আবার 5-এর জায়গায় হয়ে যাচ্ছে 4। সো নেক্সট তার যখন ভাইবা শেষ হয়ে যায়, তখন আমি কি করি, সে তো চলে গেল, তখন আবার এটা কি হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, মানে সে এক্সিট করলো। তখন কিন্তু আমাকে আবার আরেকটা ডিসিশন নেওয়া লাগে, যে এখন এই 4 জনের মধ্যে থেকে আমি আবার কাকে পাঠাবো, সো কাকে আমি ক্রিটিক্যাল সেকশনে সুযোগ দিব। তো এই ডিসিশনটার জন্য, এই ডিসিশনটা নেই কখন, যখন আমার আগের যে প্রসেসটা ছিল সে যখন এক্সিট করে, তখন হচ্ছে আমি এই ডিসিশনটা। তো এই হচ্ছে আমার মানে জাস্ট ক্রিটিক্যাল সেকশনে ঢোকার আগের সময় এন্ট্রি সেকশনে আমি একবার ডিসিশন নিই যে কাকে সুযোগ দিব, দেন এক্সিট সেকশনে হচ্ছে আমি আসলে সুযোগ দিই যে এখন পরে কে ঢুকবে সেটা। তো সামনে যদি আমরা যাই, যে ক্রিটিক্যাল সেকশনের যে প্রবলেম গুলো অ্যারাইজ করে, প্রবলেম গুলোর আসলে সলিউশন কি হতে পারে। ক্রিটিক্যাল সেকশন তো আমরা বুঝলাম যে মানে যে জায়গাটাই হচ্ছে যে আমার মানে শেয়ার্ড ভেরিয়েবল গুলোকে আপডেট হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। তো এই যে ক্রিটিক্যাল সেকশনের যে প্রবলেমটা হয়, ক্রিটিক্যাল সেকশনের প্রবলেম মানে হচ্ছে যে ওই রেস কন্ডিশন সিঙ্ক্রোনাইজেশন প্রবলেম, এগুলো আসলে ক্রিটিক্যাল সেকশনের প্রবলেম। এগুলো সলিউশন, ফার্স্ট সলিউশন হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন মানেই হচ্ছে যে ইফ এ প্রসেস ইজ এক্সিকিউটিং ইটস ক্রিটিক্যাল সেকশন, মানে যখন একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করে, তখন অন্য কেউ তাদের ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে না। মানে ক্রিটিক্যাল সেকশনটা হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে একজনের কাছেই সেটার অ্যাক্সেস থাকবে, বাকিরা সবাই হচ্ছে কি করবে, ওয়েট করবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রিটিক্যাল সেকশন, মানে মিউচুয়াল এক্সক্লুশন। আচ্ছা,
নেক্সট যেটা সেটা হচ্ছে প্রোগ্রেস, লাইক when no process is in the critical section and some of the process want to enter the critical section, then we decide যে who will we give the chance to execute in the critical section. লাইক আমি যেটা বললাম যে ভাইবা রুমে যখন কেউ নাই, তখন আমি আসলে এই পাঁচজনের মধ্যে থেকে ডিসাইড করি যে আমি আসলে কাকে ভাইবা বোর্ডে সুযোগ দিব। সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোগ্রেস। ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোগ্রেস। এন্ড আরেকটা জিনিস হচ্ছে বাউন্ডেড ওয়েটিং। বাউন্ডেড ওয়েটিং মানে হচ্ছে যে যখন একটা প্রসেস, লাইক আমরা যদি একটা জিনিস চিন্তা করি এখন, যে এটা হচ্ছে লাইক সাম কাইন্ড অফ আমাদের প্রায়োরিটি শিডিউলিং এর মতো। প্রায়োরিটি শিডিউলিং এ কি হয়, যে সাপোজ যদি কোনো লো প্রায়োরিটি প্রসেস যদি আসে, সিস্টেমে আসলো যেটা প্রায়োরিটি হচ্ছে সাপোজ 5, বাট দেখা গেল যে সিস্টেমে কন্টিনিউয়াসলি প্রসেস আসতেই আছে যাদের প্রায়োরিটি হচ্ছে 0, 0 প্রায়োরিটি দিয়ে আসলে প্রসেস আসতেই আছে, তো আসতেই আছে। তো এখন সমস্যাটা যেটা হবে যে 0 যেহেতু হাইয়েস্ট প্রায়োরিটি, সো আমি শুধু তাকেই সুযোগ দিব, শুধু 0কেই সুযোগ দিব। বাট ওই সময় আমার যে 5 নাম্বার প্রসেস যেটা আসলে ক্রিটিক্যাল সেকশনে একবার চাই বসেছিল, সে আসলে আর এক্সিকিউট হওয়ার বা ক্রিটিক্যাল সেকশনটা এক্সিকিউট করার সুযোগই পাচ্ছে না। তো আমরা এই প্রায়োরিটি শিডিউলিং এর এই প্রবলেমটাকে আমরা বলতাম হচ্ছে লাইক স্টারভেশন। তো এই স্টারভেশনের সলিউশন ছিল হচ্ছে এই যে আমি হচ্ছে যত সময় যাবে আমি হচ্ছে তার প্রায়োরিটি আস্তে আস্তে বাড়াবো। লাইক হচ্ছে আমি শুরুতে 5 ছিল, দেন আমি সেটাকে 4 বানাবো, দেন হচ্ছে এটাকে আমি 3 বানাবো, 2 বানাবো, 1 বানাবো, এইভাবে করে বাড়াতে থাকি। এইখানে যেটা হয়, এই সিঙ্ক্রোনাইজেশনের ক্ষেত্রে যেটা হয়, আমরা এটাকে বলি হচ্ছে বাউন্ডেড ওয়েটিং। বাউন্ডেড ওয়েটিং মানে হচ্ছে like আমি যদি এখানে দেখি যে প্রসেস এ, সে আসলে বলল যে আমি আসলে এখন যদি আমার ক্রিটিক্যাল সেকশনটা এক্সিকিউট করতে চাই, তো সেটা বলে দেখলো যে এখানে আসলে ক্রিটিক্যাল সেকশন অলরেডি একজন আছে। তো প্রসেস এ সেটাকে মানে বলবে, তখন যেটা হবে যে আমার ওএস সে হচ্ছে এ কে একটা এরকম টোকেনের মতো দিবে, একটা লিমিট সেট করে দিবে যে তুমি এট ম্যাক্সিমাম 5 জনের পরে সুযোগ পাবা। ঠিক আছে, এরকম। তো যেটা হচ্ছে যে সাপোজ তার এক্সিকিউশন শেষ, তো কারেন্টলি যদি আমরা ধরি বি ছিল, বির এক্সিকিউশন শেষ, এখন সি সুযোগ পাইলো, তখন কি হবে, যেহেতু এ একজনের জন্য ওয়েট করে ফেলছে, তাহলে এর ভ্যালু এখন হয়ে যাবে 4। মানে এ হচ্ছে এখন সুযোগ পাইতে পারে ম্যাক্সিমাম 4 জনের পরে। দেন হচ্ছে সি থেকে ডি তে গেল, তো ডি তে গেলে এর ভ্যালু কিন্তু এখন 4 থেকে কত হয়ে যাবে, 3। ডি থেকে যখন ই তে যাবে, তখন এর ভ্যালু হয়ে যাবে কত, 4 থেকে 2। মানে এরকম জাস্ট যে কোনো প্রসেস যদি এরকম করে আসতেই থাকে, হায়ার প্রায়োরিটি প্রসেস যদি আসতেই, তাহলে যাতে লো প্রায়োরিটি প্রসেস গুলাকে এরকম স্টার্ভ করা না লাগে, সেই জন্যই হচ্ছে এই বাউন্ডেড ওয়েটিং, এই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করা। আচ্ছা, তো আমাদের ফার্স্ট লেকচারটা এই পর্যন্তই। আমরা নেক্সট হচ্ছে যে আমরা আসলে কিভাবে সলিউশন গুলাকে ইমপ্লিমেন্ট করি সেই জিনিসটার দিকে আমরা ডাইভ করব। থ্যাংক ইউ ভেরি মাচ।